ব্যানকো নামটা বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে খুব একটা পুরাতন না হলেও তারা যে কম দামে ভালো কিছু অফার করছে তার প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে সদ্য লঞ্চ হওয়া ব্যানকো S1 এই স্মার্টফোনটা। 12,199 টাকার এই স্মার্টফোনটা আমাদেরকে অফার করছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়াও থাকছে 6.8 ইঞ্চির 5 হোলযুক্ত ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর স্পেশালি ফোনটাতে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজে থাকছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। স্পেক্স তো অসাধারণ। এখন আমাদেরকে দেখতে হবে যে ফোনটার রিয়েল লাইফ পারফরমেন্স কেমন। এই কয়েকদিন ব্যবহারে ফোনটার কী ভালো দিক পেয়েছি, কী মন্দ দিক পেয়েছি, বা ফোনটার প্রাইস অনুযায়ী কতটা জাস্টিফাই করে সব কিছু জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শর্টকাটে দেখে নেই ব্যানকো S1 এর বক্সে কী প্রোভাইড করা হয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরে দেখতে পাচ্ছি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইয়ারফোন অ্যান্ড সিম ইজেক্টর। বক্স কন্টেন্টের মধ্যে একটা জিনিস আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, আর তা হচ্ছে বক্সেই তারা একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু আরেকটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা হেডফোন। যদিও এটা খুবই ছোটো, তারপরেও কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল একটা হেডফোনও তারা দিয়ে দিয়েছে। ব্যানকো S1 এর ডিজাইন প্রাইস অনুযায়ী অনেকটাই ভ্যালু ক্রিয়েট করে। রিয়ার পার্টটুকু দেখতে বেশ চমৎকার। ম্যাট ফিনিশ হওয়াতেই খুব সহজেই আঙ্গুলের চাপ বসে না, তবে ক্যামেরা পাম্পের চারপাশে গ্লসি ইফেক্ট থাকায় খুব সহজেই স্ক্র্যাচ বসে যাচ্ছিল। সাইড ফ্রেমটিও দেখতে বেশ গ্লসি। আই থিঙ্ক লং টাইম ব্যবহারে এর প্রলেপটুকু উঠে যেতে পারে। ফোনটির রিয়ার পার্ট প্লাস ক্যামেরা পাম্পটুকুর দিকে তাকালে কিছুটা হলেও আইফোনের একটা ফিল পাবেন। ফোনটির ফ্রন্ট পার্টে দেওয়া হয়েছে 5 হোলযুক্ত একটা ডিসপ্লে, যেটা এই বাজেটে আপনারা কিন্তু খুব বেশি দেখতে পারবেন না। সিন এবং সাইড বেজেল ঠিকঠাকই রয়েছে বাজেট অনুযায়ী, তবে 5 হোলের সাইজটি আমার কাছে কিছুটা বড় মনে হয়েছে। এখানে আরেকটু ছোটো করলে হয়তো ভালো লাগতো। ফোনটিকে হাতে নিয়ে খুব একটা মোটা বা ভারী ফিল করবেন না, বলতে পারেন পারফেক্ট ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল। তবে ফোনটি বড় হওয়াতে যে কারোর জন্য এক হাতে ব্যবহার করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে। স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাকই আছে, তবে হেডফোন জ্যাকটি উপরের দিকে না দিয়ে নিচের দিকে দেওয়া উচিত ছিল। ডান পাশে ভলিউম রকার, তার নিচেই থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট ছিল, তবে অ্যানিমেশনের কারণে আমার কাছে অনেক সময় ডিলে মনে হচ্ছিল। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারেন। নিচের দিকে থাকা সিঙ্গেল স্পিকার থেকে আমরা মোটামুটি লাউড সাউন্ড পেয়েছি, তবে সাউন্ড স্টেজ আরেকটু ওয়াইড হওয়া উচিত ছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1640x720 পিক্সেল, আর এতে থাকছে 320 ppi ডেন্সিটি। ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। কালার রিপ্রোডাকশন ঠিকঠাকই ছিল, তবে ডিসপ্লের রাউন্ড এজগুলো ততটা শার্প ছিল না। ডিসপ্লের কর্নারগুলোতে খেয়াল করলে কিছুটা শ্যাডো দেখতে পারবেন। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটি জনিত কোনো ইস্যু ছিল না, তবে টাচ রেসপন্সটা আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। ডিরেক্ট সানলাইটে ফোনটাকে অপারেট করতে গিয়ে কিছুটা স্ট্রাগল করতে হয়, যদিও এটাই বাজেটে ফোনের জন্য একটা কমন ব্যাপার বলা যায়। বড় ডিসপ্লেতে পিপিআই ডেন্সিটি কম হওয়ায় ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি আপনার চোখে পড়বে। সাধারণত এটি 60 হার্জের একটি প্যানেল, যদিও এই বাজেট দু একটা স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু 90 হার্জও প্রোভাইড করতে দেখেছি। তারপর যদি এখানে 90 হার্জ দেওয়া যেত তাহলে কিন্তু বিষয়টা শোনাইশো আগে হতে পারতো। দেয়নি, তারপর ওটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই, কারণ এখন পর্যন্ত এই বাজেটে 90 হার্জ খুব একটা অ্যাস্টাবলিশড হয়নি। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিএসও T606, আর জিপি হিসেবে এতে থাকছে মালি G57। আই থিঙ্ক ইউনিএসও নামটা সবার কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। T606 এই বাজারে যথেষ্ট ভালো মানের চিপসেট বলতেই হবে। রিসেন্টলি লোয়ার বাজেট বা অ্যান্টি লেভেলের অনেক স্মার্টফোনে এই চিপসেটটা ইউজ করতে দেখেছি। এই চিপসেট ছোটোখাটো গেমগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এতে আমি বেশ কিছু হেভি গেমও প্লে করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথমে প্লে করেছিলাম পাবজি, যা সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি খুব একটা প্লেয়েবল ছিল না। এক্ষেত্রে আপনি গ্রাফিক্সটা যদি কমিয়ে নিতে পারেন, স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে মোটামুটি প্লে করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আরেকটা হেভি গেম কল অফ ডিউটি প্লে করেছি। অপটিমাইজ এই গেমটি লোয়ার গ্রাফিক্সে যথেষ্ট ভালোভাবে প্লেয়েবল ছিল, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে মাঝে মাঝে লেগের দেখা পেতে পারেন। আমার প্লে করা সর্বশেষ অ্যাসফল্ট 9 গেমটিও মোটামুটি প্লেয়েবল ছিল। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আমার কাছে।
ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রেখে সোয়াপ করে করে চালাতে গিয়ে একদম শেষের দিকের অ্যাপসগুলো ওপেন করতে গিয়েও খুব একটা প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13 বেস ইন অন ইউআই। এর ইউআই খুব একটা অপ্রয়োজনীয় প্রি ইনস্টল অ্যাপ ছিল না, হালকা পাতলা কাস্টমাইজে এর পারফরমেন্স ছিল ভালোই। আমার এই 15 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগেট দেখা পাইনি। ডেইলি টাস্কগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, লাইক এস ফেসবুকিং, ইউটিউবিং বা নেট ব্রাউজিং সব কিছু কিন্তু বেশ আমি আরামসেই করতে পেরেছি। আর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে খুব একটা হিটিং ইস্যু নেই। আমি লং টাইম নেট ইউজ করে কিন্তু এই জিনিসটা নোটিস করিনি যে খুব একটা হিটিং ইস্যু আছে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি হেভি ইউজ করে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে প্রায় 1.5 দিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আই হোপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কোনো প্রকার কমপ্লেন থাকবে না। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি এআই লেন্স। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। বাজেট হিসেবে ব্যানকো S1 এর ছবিগুলো অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো ছিল না, তবে HDR অন করলেও খুব একটা ভালো রেজাল্ট পাইনি। এর এআই মাঝে মাঝে ছবিকে এতটাই বোস্টেড করে তোলে যে ছবিটা অনেকটাই আনরিয়েলিস্টিক লাগে। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। অধিকাংশ ছবিতে সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক থাকলেও কিছু কিছু ছবিতে মিসিং ছিল। এবার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে, যদিও এখানে ওভার এক্সপোজারের বিষয়টি লক্ষণীয়। ডে লাইটে সেলফি ক্যামেরার ন্যাচারাল টোন দিলেও লো লাইটে কিছুটা সফট হয়ে যায়। ফোনটির রিয়ার ক্যামেরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারে। ফুটেজের কোয়ালিটি অ্যাজ ইউজুয়ালি বলা যায়, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, যা অবশ্যই এই বাজেটে প্রত্যাশিত না। ফোনটিতে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এইটা কিন্তু এই ফোনের জন্য আরেকটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ এই বাজেট অর্থাৎ 12,000 টাকার আশেপাশে কিন্তু আপনি 128GB স্টোরেজের ফোন খুব বেশি দেখতে পারবেন না। এছাড়াও কিন্তু 6GB র্যাম দেওয়া হয়েছে, এইটাও কিন্তু একটা ভালো পয়েন্ট বলতে পারেন। তারপর যেটা বলতে হয় সেটা হচ্ছে ফোনটি স্টোরেজ টাইপ, অর্থাৎ এখানে দেওয়া হয়েছে UFS 2.2, যেটা কিন্তু আমরা এই বাজেটের স্মার্টফোনগুলোতে যেগুলো সচরাচর দেখতে পাই EMC 5.1, সেটা থেকে কিন্তু এইটা প্রায় 300 গুণ বেশি ফাস্টার। তার মানে বুঝতেই পারছেন যে ডাটা রিড এবং রাইট স্পিড কতটা ফাস্ট হবে এই স্মার্টফোনে। দেখতে দেখতে তো আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এবারে একদম সংক্ষেপে আপনাদেরকে বলি যে ফোনটির কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি বা আরেকটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। আমি যদি ডিজাইন থেকে শুরু করি তাহলে বলবো যে ফোনটির ডিজাইন বাজেট অনুযায়ী অসাধারণ ছিল। স্পেশালি রিয়ার পার্টের ডিজাইনের সাথে সামনের দিকে যে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এটা কিন্তু জোস একটা কম্বিনেশন ছিল। আই হোপ কেউ যদি ফোনটি নাও কিনেন তারপরও হাতে নেওয়ার পর আমি নিশ্চিত যে সে প্রেমে পড়ে যাবে। 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকার কারণে অনেকেই হয়তো বা বেনিফিটটা পাবেন, যেমন কন্টেন্ট ওয়াচিং বলতে পারেন, গেমিং বলতে পারেন, মাল্টিটাস্কিং বলতে পারেন, বা অনলাইন মিটিং বা অনলাইন ক্লাস করার ক্ষেত্রে অনেকে কিন্তু সুবিধা পাবেন। আবার যারা হচ্ছে এত বড় ডিসপ্লের এত বড় ফোন পছন্দ করেন না, এটি হয়তো বা তাদেরকে খুব একটা আকর্ষণ করবে না। এই স্মার্টফোনে ব্যবহার করা ইউনিভার্সের চিপসেটের নাম কিন্তু অনেকেই শোনেননি, বাট এই চিপসেট কিন্তু মার্কেটের অনেক পুরনো একটা চিপসেট। যদিও এটা আগে লোয়ার বাজেটের স্মার্টফোনগুলোতে ইউজ করা হতো, মানে একদমই হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হতো। পরবর্তীতে মিডিয়াটেক আসার পর কিন্তু এটা খুব বেশি ইউজ হচ্ছিল না, বাট রিসেন্টলি যখন চিপসেটের দামটা অনেকটাই অলরেডি বেড়ে গিয়েছে তখন কিন্তু এই চিপসেটটা আবার ব্যবহার করা শুরু করেছে। আর এই চিপসেটটাকে আমরা হচ্ছে T606কে কিন্তু আমরা মিডিয়াটেক Helio G35 এর সাথে ইজিলি কম্পেয়ার করতে পারি। সো সেই হিসাবে কিন্তু এটা যথেষ্ট একটা ভালো চিপসেট বলতেই হবে। ফোনটির ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ লেগেছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। সাধারণত লোয়ার বাজেট বা অ্যান্টি লেভেলের স্মার্টফোন যারা কেনেন তাদের একটু চিন্তার কারণ থাকে ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে, বাট এইটা নিয়ে কিন্তু আপনার একদমই টেনশন করতে হবে না, কারণ এতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যেটা আমি আগেই বলেছি বেশ প্রশংসার দাবি রাখে বেনকো। সব কিছুর পরেও যদি আমি এক কথায় বলি যে ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা বা আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করবো কিনা, হ্যাঁ আমি বলবো অবশ্যই এই 12,200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটা অবশ্যই সাজেস্ট করা যায়, কারণ যে বৈশিষ্ট্য এবং রিয়েল লাইফ পারফরমেন্স পেয়েছি সেই সব বিবেচনায়। তারপরে ফোনটি কিনবেন নাকি কিনবেন না সেই বিষয়ে ডিসিশন একান্তই আপনার। আর ফোনটি সম্পর্কে আপনাদের কী অভিমত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।